So today's our topics is vertigo and Meniere's disease. পুরো টপিকটাই ব্যালেন্স আর ইমব্যালেন্সের ব্যাপার। ব্যালেন্স, আমাদের ব্যালেন্স থাকছে কি থাকছে না, এটাই হচ্ছে ব্যাপারটা। আর যেখানেই ব্যালেন্স সেখানেই ইমব্যালেন্সের ব্যাপার। আমরা যে ভার্টাইগোটা পড়ব, এই ভার্টাইগোটা একটা ভেরি ব্রড টার্ম, অনেক বড় একটা টার্ম, এবং আমরা চেষ্টা করব কারণ এটা আমাদের একটু ভালো করে পড়ার জন্য, ডেফিনেশনটা পড়ার জন্য, কজটা পড়ার জন্য, হাউ উইল ম্যানেজ, হাউ উইল ডায়াগনোজ পরীক্ষা লাগে। এবার আমার ইএনটিতে লাগুক, মেডিসিনে লাগুক, কোনো এক জায়গাটা লেগে যাবে। সেই জন্য ভার্টাইগোটা আমি চাই যে একটু গল্পের মতো করে জিনিসটা একটু তোমাদের কাছে তুলে ধরার জন্য। আমরা চেষ্টা করবো একটু মনোযোগ দিয়ে শুনতে। আর এই যে ভার্টাইগোটা আমি বলেছি যে একটা ব্রড টার্ম এবং সুন্দর একটা ডেফিনেশন। ইট ইজ দ্য সাবজেক্টিভ সেন্স অফ দ্য ইমব্যালেন্স। সাবজেক্টিভ সেন্স অফ ইমব্যালেন্স, আমি একটা ডেফিনেশন দিব পরে, কিন্তু এক কথায় প্রকাশ, আমরা করি না এক কথায় প্রকাশ করো, সে এক কথায় প্রকাশে এই ভার্টাইগোটা হচ্ছে সাবজেক্টিভ সেন্স অফ ইমব্যালেন্স। তাতে পেশেন্ট যিনি নিজেকে ব্যালেন্সে রাখতে পারেন না, মনে হচ্ছে উনি ইমব্যালেন্সের অবস্থা আছেন, ওনার কাছে মনে হয় উনি ঘুরছেন, অথবা কখনো মনে হয় ওনার আশেপাশে ঘুরছে। Sometimes he feels that he is rotating, yes, this is vertigo, or sometimes it feels that surroundings are rotating. তো আমরা ওটা ডিটেলস একটু পরে যাব। আমরা এটুকু শুধু মনে রাখি যে ইট ইজ আ সাবজেক্টিভ সেন্স অফ ইমব্যালেন্স। এখন যেহেতু ইমব্যালেন্স, তাহলে একটু শুনে রাখি যে আমাদের ব্যালেন্সটা আমাদের মেনটেন হয় কীভাবে। আমাদের ব্যালেন্স, পোস্চার যদি ঠিক থাকে তাহলে ব্যালেন্সও ঠিক থাকে। তাহলে পোস্চার এবং ব্যালেন্স রিলেটেড এবং এইটা বডির যে ব্যালেন্স এবং পোস্চার, এটা কীভাবে মেনটেন হয়? এটা মেনটেন বাই এ কমপ্লেক্স, হাইলি সফিস্টিকেটেড সিস্টেম, হাইলি সফিস্টিকেটেড। এবং এই সফিস্টিকেটেড সিস্টেমটার মধ্যে কী থাকে? কনসিস্টিং অফ দ্য vestibular apparatus in the inner ear, এটাই হচ্ছে মেইন। এই ইনার ইয়ারটা আবার কি করে? এই ইনার ইয়ারটা, এই ভেস্টিবুলার অ্যাপারেটাসটা ইন্টারকানেক্টেড থাকে কার সাথে? ভিজুয়াল অ্যাপারেটাস, প্রোপ্রায়োসেপটিভ সিস্টেম। কোত্থেকে প্রোপ্রায়োসেপটিভ সিস্টেমটা? ফ্রম নেক অ্যান্ড লিম্বস। এর সাথে কি থাকে? অ্যান্ড ইম্পালসেস। Thus there is integrated are controlled by কি দেয়া? vestibular nuclei, cerebellum, extrapyramidal system and cerebral cortex। তাহলে দেখো কতজন দায়ী আমাদের এই ব্যালেন্সের সাথে। এটি একটু মনে রাখতে হবে, ট্রাই টু মেমোরাইজ, নট অনলি ফর ইএনটি, also for your medicine. A lot of patients will come to you, মেডিসিনের পেশেন্ট। আমরা বলবো যে কারণগুলো যখন বলবো তখন তোমার কাছে জলবৎ তররং হয়ে যাবে। তো তাহলে আমাদের ব্যালেন্সটা মেনটেন হচ্ছে কীভাবে, পোস্চারটা কীভাবে মেনটেন হচ্ছে? এটা একটা সিস্টেম দিয়ে মেনটেন হচ্ছে। সেই সিস্টেমটার মধ্যে কী থাকে? আমাদের ইনার ইয়ার বা ভেস্টিবুলার অ্যাপারেটাস, ইনার ইয়ার ভেস্টিবুলার অ্যাপারেটাস ইন দ্য ইনার ইয়ার, and which is interconnected with the visual apparatus, proprioceptive system from neck and limbs and impulses, thus integrated are controlled by vestibular nuclei, cerebellum, extrapyramidal system and cerebral cortex. এখন এটা হচ্ছে আমাদের মেন্টাল পার্ট। এখন এটার মধ্যে যদি কোনো প্রবলেম দেখা দেয়, এই ইন্টিগ্রেশনের মধ্যে যদি কোনো প্রবলেম দেখা দেয়, একজনের মধ্যে সাথে আরেকজনের যদি কোনো কোঅর্ডিনেশনের প্রবলেম হয়, তাহলে আমার কিন্তু ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যাবে। মাই ব্যালেন্স উইল বি ইমব্যালেন্স। তাহলে আমি যে কথাগুলো বলেছি এখানে মধ্যে আমরা দাঁড়া করাতে পারি এইভাবে যে আমার এই যে ইমব্যালেন্সের যে সিমটমটা, সেটা কখন ইনডিউস করবে, কখন আসবে, কারা কারা দায়ী থাকবে, হু আর দ্য রেসপন্সিবল ফর দ্যাট? কার্ডিওভাস্কুলার সিস্টেম, central nervous system, visual problems, otological problems, or locomotive system disturbances can induce the symptom. এই কথাগুলো এটা
ধারণা থাকলো, আবার যখন কজে চলে যাবে তখন তোমার এই কজ ধারণাগুলো তোমাকে ইট উইল হেল্প ইউ। এখন এই ভার্টিগোটা সেন্স অফ ইমব্যালেন্স যে বললাম, এই ভার্টিগোটা পড়ার সময় আমাদের একটা ডিজিনেস বলে একটা শব্দ আসে, এবং ডিজিনেস এবং ভার্টিগো কাছাকাছি। তো ডিজিনেসটা কি? ডিজিনেসটা আর কিছুই না, হ্যাঁ, ডিজিনেসটা হচ্ছে ভেগ লেমেন্স টার্ম। এটা ভেগ লেমেন্স টার্ম, এবং এরা কি ডিসক্রাইব করে, লেমেনরা কি ধরনের ডিসক্রাইব করে, ডিজিনেসটা কি ধরনের ডিসক্রিপশন হয়? একটা জেনারেল ইমব্যালেন্স। আমার ভার্টিগোটাও ইমব্যালেন্স, কিন্তু এখানে একটা জেনারেল ইমব্যালেন্স হয়। লাইট হেডেডনেস, আমার মাথাটা পাতলা পাতলা লাগে, লাইট হেডেডনেস, সুইমিং সেন্সেশন, ফ্লোটিং সেন্সেশন, এই জিনিসগুলো আমার মনে হয় ডিজিনেস। সো ইন দ্য ডিজিনেস is a vague term to describe kicking. Number one, general imbalance, lightheadedness, swimming sensation, and floating sensation. আমি ভেসে বেড়াচ্ছি, আমি সাঁতরাচ্ছি, এগুলো হচ্ছে ডিজিনেসের মধ্যে পড়ে। কিন্তু আমি আগেই বলেছি ভার্টিগোটা কি, আমার বড়ভাবে সাবজেক্টিভ সেন্স অফ ইমব্যালেন্স। এটাকে কি বলা হয়? এক টার্মে যদি আসা হয়, এক কথা যদি প্রকাশ করা হয়, তাহলে hallucination of movement. So vertigo can be defined as hallucination of movement. এই hallucination of movement এ কি হয়? একটা লোক ফিল করে, যে অথবা একটা পার্সন ফিল করে যে সে মুভ করছে অ্যাজ কম্পেয়ার টু দ্য সারাউন্ডিংস, অর ভাইস ভার্সা, অথবা সে মনে করে সে ঠিক আছে, তার সারাউন্ডিংসটা মুভ করছে। তাহলে কি হয়? আমরা ভার্টিগোটাকে কি বলতে পারি? We can say vertigo is a hallucination of movement where one feels as if a person is moving as compared to his surroundings, or vice versa. That is, his surroundings appear to be moving in relation to the সাবজেক্ট। হয় আমি ঘুরছি, আমার আশপাশ ঠিক আছে, এবং আমার আশপাশ ঘুরছে, আমি ঠিক আছে। দিস ইজ দ্য মুভমেন্ট, দিস ইজ দ্য ভার্টিগো, দিস ইজ দ্য হ্যালুসিনেশন অফ মুভমেন্ট। এখন এটা কি ধরনের আসে? এটা ইট ভ্যারিজ ফ্রম এ সেন্স অফ মাইল্ড ইমব্যালেন্স টু সিভিয়ার, মাইল্ড টু সিভিয়ার। তুমি জানো, তোমরা জানলে আশ্চর্য হয়ে যাবে, কারণ স্লাইট একটা ভাড়া, কেউ হার্টের এত জোরে ফিল করে যে সে সব চেয়ার টেবিল ধরে রাখে, তো নিজেকে ঠিক রাখতে পারে। সো দিস মে কামস অ্যাজ এ স্লাইট ইমব্যালেন্স, মাইল্ড ইমব্যালেন্স টু সিভিয়ার ফর্ম, এবং মে অ্যাকম্পেন্ড, সবসময় যেটা অ্যাকম্পেনি থাকবে তা না। কি অ্যাকম্পেন্ড হয়? বাই নোশিয়া, ভমিটিং, পার্সপিরেশন and diarrhea, এগুলো থাকতে পারে। কারো কারো নশিয়া হয়, আর কিছু হবে না, কারো ভমিটিং হয়, কারো পার্সপিরেশন, ঘামায় যেতে পারে, কারো ডায়রিয়া হয়ে যেতে পারে। এই জিনিসগুলো কেন হয়? ডিউ টু দ্য ভ্যাগাল স্টিমুলেশন। তো আমি আজকে চেষ্টা করবো ভেঙে দিতে, কারণ ভার্টিগো আমাদের খুব কম, যেখানে যাবে সেখানে ইউ উইল গেট এ পেশেন্ট তোমাকে বলবে আমার মাথাটা ঘোরায়। তুমি তখন এটা বললে হবে না যে সারা দেশ ঘুরতেছে, হ্যাঁ আপনার শুধু মাথাটা একটা ঘুরলে কি হবে, এটা বলে দিয়ে পার পাওয়া যাবে না, তাকে হেল্প করতে হবে। সো আমি যতটুকু বলেছি আমি মনে হয় তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এখন কি হয়? এই যে আমি বললাম প্যাথোলজিটা কি, এখন আমি আগে বলেছি যে ইকুইলিব্রিয়ামটা আমাদের ব্যালেন্সটা কারা মেনটেন করে, কারা দায়ী থাকে। এখন আমাদের বডিতে ইনার ইয়ারের মধ্যে কে এটার জন্য বেশি দায়ী? ভেস্টিবুলার পার্ট অফ দ্য লেভারিং। হু ইজ দ্য মেইনলি রেসপন্সিবল ফর আওয়ার ইকুইলিব্রিয়াম? For our equilibrium, primarily it is responsible by the vestibular part of the lavering. এখন এই যে লেভারিংটা যে মেইনলি রেসপন্সিবল, হু ইজ এইডেড উইথ ইট? তাকে কে সাহায্য করে? ইজ এইডেড বাই, আগে বলেছি আমি, visual proprioceptive senses distributed all over the body. এখন
এই ভিজুয়াল ডিস্টারবেন্সের সাথে এটা ফাইনাল কন্ট্রোলটা কীভাবে করা হয়? ফাইনাল কন্ট্রোল অফ ইকুইলিব্রিয়াম ইজ ডান বাই দ্য সেরিবেলাম সেরিবেলাম। এর মধ্যে তুমি এর মধ্যে আবার ওরা আসতে পারে এক্সট্রাপিরামিডাল সিস্টেম, ভেস্টিবুলার নিউক্লি, সেরিব্রাল কর্টেক্স, ওগুলো তুমি যদি ভেঙে ভেঙে বলতে চাও, কিন্তু বেসিক্যালি কে করে এটা সেরিবেলাম অ্যান্ড সেরিব্রাম। এখন এই যে যা যা বললাম এদের কোথাও যদি ডিসঅর্ডার হয়, যদি প্রবলেম হয়, তাহলেই তো আমার ভার্টিগো হবে বা ইমব্যালেন্স হবে, সেন্স অফ ইমব্যালেন্স। সো ভার্টিগো ক্যান অকার from disorders of any of the three systems, কি vestibular, visual or somatosensory. Normally কি হয়? Normally the impulses reaches the brain from the three systems are equal and opposite. আমরা যারা নর্মাল আছে তাদের কোনো সেন্স অফ ইমব্যালেন্স নেই, তাদের ব্যাপারে কি হয়? তাদের কি হয়, এই তিনটা সিস্টেম থেকে যে ইম্পালসটা যায়, রিচ করতেছে, তারা কি হয় ইকুয়াল অ্যান্ড অপোজিট। এখন এর যে কোনো একটা কম্পোনেন্টের ভিতরে যদি ইফ এনি কম্পোনেন্ট অন ওয়ান সাইড ইজ ইনহিবিটেড অর স্টিমুলেটেড, দ্য ইনফরমেশন রিচিং দ্য হায়ার সেন্টার ইজ মিসম্যাচড হয়ে যাবে অ্যান্ড লিডিং টু আপেন। এটাই হচ্ছে আমার ফিজিওলজি। আরো বইতে আরো ডিটেলস সুন্দর করে পড়বে। আমি একদম জিস্ট কথাটা তোমাদেরকে বলেছি, ছোট্ট করে লিখে নিই, আশা করি একটু তোমাদের বোঝা হয়েছে। এখন এই ভার্টিগোর কজটা কি? VERTIGO, ভার্টিগো। ভি দিয়া কি কটা কজ মনে রাখবো আমরা, ই দিয়া কটা কজ মনে রাখবো, আর দিয়া, টি দিয়া, এখানে একটা। এটা হচ্ছে একভাবে, এটা পরীক্ষার জন্য চটপট, কিন্তু ওভারঅল আমি ভার্টিগোটাকে আগে একটা ভাগ দিতে চাই যে আমার কানে কি কি কজের জন্য আমার ভার্টিগো হইতে পারে, আর কানের বাহিরে কি অরাল কজ কি কি। যেটা আমি এনটি লোক নিয়ে এনটি কথা বলছি, সো উই হ্যাভ টু থিঙ্ক মোর অ্যাবাউট আওয়ার ইয়ার। তো ইয়ারের মধ্যে কারা কারা দায়ী, হু আর রেসপন্সিবল ফর দিস সেন্স অফ হ্যালুসিনেশন অফ মুভমেন্ট, সেন্স অফ ইমব্যালেন্স, কারা কারা দায়ী, এর মধ্যে কারা কারা দায়ী, অরাল কারা, এক্সট্রা অরাল। অরালের ভিতরে যেটা আসে এক্সটার্নাল ইয়ারের মধ্যে যেটা হয় ওয়াক্স, ভেরি রেয়ার ভার্টিগো হয়, বাট দেয়ার মেবি ওয়াক্সে হয়। এরপরে এক্সটার্নালের পরে হলো মিডল ইয়ার। মিডল ইয়ারের মধ্যে কে একটা হচ্ছে স্টেশন টিউবের মধ্যে যদি ঝামেলা থাকে, স্টেশন টিউবটা থাকে, আর অটাইটিস মিডিয়া, অটাইটিস মিডিয়ার মধ্যে হতে পারে। ইনার ইয়ারের ভিতরে মিডল ইয়ারে গেল, তারপর আসো ইনার ইয়ার। ইনার ইয়ারের ভিতরে নাম্বার ওয়ান ট্রমা। ট্রমার মধ্যে কে কে? হেড ইঞ্জুরি লিডিং টু ফ্র্যাকচার অফ দ্য টেম্পোরাল বোন। নাম্বার টু, সার্জারি করার সময় আমি দিলাম নষ্ট করে, অনেকগুলো সার্জারি করার সময় আমরা ইনার ইয়ারটাকে নষ্ট করে দিতে পারি। দ্যাট ইজ দ্য আয়াট্রোজেনিক ট্রমা। while performing the mastoid surgery or stapedectomy, এটা করার সময় কিন্তু আমরা ভেস্টিবুল ড্যামেজ করে দিতে পারি। তারপর অ্যাকোস্টিক ট্রমা আছে, নানা রকম ট্রমা আছে। এরপর হচ্ছে ইনফেকশনসের ভিতরে কারা? ভাইরাল ল্যাবারিনথাইটিস ডিউ টু মেজলস, মাম্পস, ভাইরাল। ব্যাকটেরিয়াল ল্যাবারিনথাইটিসের মধ্যে আনসেফ অটাইটিস মিডিয়া। তারপর সিফিলিটিক ল্যাবারিনথাইটিস। ভাস্কুলার কজের ভিতরে thromboembolism of the vessels supplying the labyrinth, টিউমারের মধ্যে অ্যাকোয়াস্টিক নিউরোমা। আমরা কিন্তু অ্যাকোয়াস্টিক নিউরোমা করব, তারা কিন্তু ধরে রাখি যে অ্যাকোয়াস্টিক নিউরোমাতে আমাদের ভার্টিগো করতে পারে। মোশন সিকনেস, সাম অটোটক্সিক ড্রাগস, আমরা লাস্ট ক্লাসে পড়েছি অটোটক্সিক ড্রাগস তারা ককলিয়ার করে, তারা ভেস্টিবুলার ড্যামেজ করে, লাস্ট ক্লাস আমরা পড়েছি। স্ট্রেপ্টোমাইসিন ইউ ক্যান মেমোরাইজ। আদার্সের ভিতরে কিছু ডিজিজ আছে, যেটি একটা ডিজিজ আমরা আজকে পড়বো, মিনিয়ার ডিজিজ, ভেস্টিবুলার নিউরোনাইটিস, কাছাকাছি এরা। ভিপিপি, এটা কমনলি পাওয়া যায়, বিনাইন প্রক্সিমাল পজিশনাল ভার্টিগো। আরেকটা হচ্ছে লারমুইজ সিনড্রোম। লারমুইজ সিনড্রোমটা অ্যাকচুয়ালি অপোজিট টু দ্য
মিনিয়ার সিন আমরা লার্নার সিনটা পড়বো, একটা লাইন দুটা লাইন পড়বো, তার কাছাকাছি মিনিয়ার্সের সাথে কাছাকাছি। যাক, এগুলো হচ্ছে আমাদের অরাল কজ। কানের কারণ হচ্ছে এইগুলো। এক্সট্রা অরাল কী কী কারণ হতে পারে আমি আগে বলেছিলাম যে আমাদের কার্ডিওভাস্কুলার, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, হ্যাঁ, তারপর ভিজুয়াল প্রবলেমস, অটোলজিক্যাল প্রবলেমস, এগুলোর ভিতরে যদি প্রবলেম থাকে বা মোটি প্রবলেম তাহলে ক্যান ইনডিউস দ্য হার্ট অ্যাটাক। তো সুতরাং এক্সট্রা অরালের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার কজ। কার্ডিওভাস্কুলার ভিতরে কে? হাইপারটেনশন, নাম্বার ওয়ান, atherosclerotic changes in the blood vessels, especially supplying the labyrinth. ল্যাবারিন্থের মধ্যে যে ব্লাডটা সাপ্লাই দিচ্ছে তার যে আথেরোস্ক্লেরোসিস হয় তাহলে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমি আগেই বলেছি ওদের মধ্যে যে কন্ডিশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার মধ্যে কি ডিসেমিনেটেড স্ক্লেরোসিস, টিউমার্স অর অ্যাবসিস অফ দ্য সেরিবেলাম, ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, হেড ইনজুরি। মেটাবলিক ডিসঅর্ডারের ভিতরে কে কে আছে? ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস কি হয়? নিউরোনাইটিস অফ দ্য এইথ নার্ভ। এটা কিন্তু মনে রাখতে হবে সুন্দর। ডায়াবেটিস হলে আমরা অনেক সময় মাথা ঘোরায় কেন? হ্যাঁ, অনেকে বলে সুগার বেড়ে বেড়ে গিয়ে, আসলে হ্যাঁ সুগার বেড়ে কি অনেক ওদিন মেকানিজম অনেক বড়, এটা হলো ছোটো। অনেকদিন ডায়াবেটিস থাকতে থাকতে কী হয়? নিউরোনাইটিস হয়, তার এইথ ক্রেনিয়াল নার্ভ সেই জন্য হয়। আর যদি সুগারটা একদম কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া, তাতে কিন্তু হতে পারে। অপথ্যালমিকের ভিতরে কি আসে? হাই যদি রিফ্র্যাক্টরি এরর থাকে, তারপর ডিপ্লোপিয়া। সার্ভিক্যাল স্পন্ডালাইসিসের জন্য হতে পারে, এনিমিয়ার জন্য হতে পারে। সো এই আমাদের অরাল কজ, এক্সট্রা অরাল কজ, এগুলো মনে রাখতে হবে। আমি এটা এভাবে মনে রাখতে পারলে ভালো। আজ অনেকে আছে টেকনিক্যালি মনে রাখে যে ভি দিয়ে কী 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 বলবো, ভাস্কুলার কজ, ই দিয়ে কী হয় যেখানে ইপিলেপসি হতে পারে, সি আর দিয়ে কী হবে, হ্যাঁ রিমিডিয়াল ড্রাগ, টি দিয়ে কী হয় ট্রমা, আই দিয়া ইনফেকশনস, ভার্টাইগো, ও জি দিয়া গ্লিয়াল ডিজিজ, ও দিয়ে অকুলার ডিজিজ। আমি যেভাবে ভি দিয়ে আমি কটা ভাস্কুলার ডিজিজ বলবো তাহলে কিন্তু মনে রাখা যেতে পারে। অরাল আর এক্সট্রা অরাল যদি আমার মনে হয় অরাল আর এক্সট্রা অরালটাই সুবিধা তোমার। তারপরে তোমরা কেউ মনে রাখো যে এইভাবে মনে রাখবা যে ভাস্কুলার মধ্যে ভি কী হবে? থ্রম্বোএম্বোলিক ফেনোমেনন, ভার্টিব্রোভেসিকুলার ইনসাফিসিয়েন্সি, এনিমিয়া, হাইপার অর হাইপোটেনশন। আর ই দিয়ে হচ্ছে ইপিলেপসি, এন্ডোক্রিনিয়াল ডিসঅর্ডার লাইক ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম। আর দিয়া রিমিডিয়াল ড্রাগস। ড্রাগের মধ্যে কী কী? অ্যান্টিবায়োটিক্স কে, যেমন স্ট্রেপ্টোমাইসিন, সাম সেডেটিভস, অ্যান্টিহাইপারটেনসিভ। টি দিয়া ট্রমা, হেড ইঞ্জুরি, টিউমার, অ্যাকোস্টিক নিউরোমা। ইনফেকশনের মধ্যে কী হতে পারে? ভাইরাল, ব্যাকটেরিয়াল, সিফিলিটিক, লেভারিনথাইটিস। আর জি হলো গ্লিয়াল ডিজিজ, ডিসেমিনেটেড স্ক্লেরোসিস। অকুলার ডিজিজের ভিতরে হাই রিফ্র্যাক্টরি এরর অর ডিপ্লোপিয়া। আর আদার্সের মধ্যে পড়বে মিনিয়ার ডিজিজ, ভেস্টিবুলার নিউরোনাইটিস, বিনাইন প্রেগনাল পজিশনাল ভার্টাইগো। এখন আমরা এই পেশেন্টগুলোকে কীভাবে ইনভেস্টিগেট করবো? একটা ভার্টাইগো পেশেন্ট আসলে হাউ ড্যান ইনভেস্টিগেট? তোমাদেরকে মেডিসিন অনেক সুন্দর করে পড়াবে। প্লিজ আমি যে বেসিক যে কথাগুলো বলছি এগুলো একটু তোমরা নেক্সট টাইম আবার এই লেকচারটা ভালো করে শুনে এগুলো একটু রাখবা, তাহলে তোমাদের মেডিসিন যখন ল্যাবরেটরি বলবে দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট ভেরি নাইসলি। সো নাম্বার ওয়ান, ইট ইজ এ ডিটেইলড হিস্ট্রি। Detailed history, it is very important to reach a precise diagnosis. The detailed history nile, not only for vertigo, any disease, if you take a precious, to go to precise diagnosis, you have to take a detailed history. One should ask regarding the duration, intensity, diurnal variations, positional variations, its association with the deafness, tinnitus, etc. তোমার এগুলো মাথায় রাখতে হবে। কখন হয়, কতক্ষণ থাকে, পজিশনাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, দিনে রাতে কখন হয়, এর সাথে কানে শ্বশুর শব্দ করে কিনা, আমি কানে কম শুনি কিনা, এগুলো। সিমিলার পাস্ট হিস্ট্রি, প্রিভিয়াস হিস্ট্রি of surgery and metabolic disorders
শুড বি ট্রেন। সো হিস্ট্রিগুলো সব আনতে হবে। একটা ভালো ইএনটি এক্সামিনেশন নিতে হবে উইথ স্পেশাল এমফাসাইসিস অন impeding membrane findings, especially in related to the unsafe pathology. আর আনসেফ প্যাথোলজি বললে আমরা কি বুঝি? অ্যাটিকোয়েন্ট্রল ডিজিজ। এরপরে কি আসে? জেনারেল সিস্টেমিক এক্সামিনেশন উইথ স্পেশাল এমফাসিস অন কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এগুলোর মধ্যে আমাদের দেখতে হবে। হেয়ারিং টেস্টটা করতে হবে, লাইক টিউরিং ফর্ক টেস্ট, অডিওমেট্রি। কিছু ল্যাবরেটরি টেস্ট করতে হবে। ল্যাবরেটরি টেস্ট আমাদের কী করতে হবে? ক্যালোরিক টেস্ট, ইলেকট্রোমিস্টেগমোগ্রাফি, এগুলো মনে রাখতে হবে। রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন লাইক এক্স-রে মাস্টার্স, এক্স-রে, ইন্টারনাল অ্যাকুয়াস্টিক মিটার্স, এগুলো আমাদেরকে মনে মাথায় রাখতে হবে। দেন some pathological investigations like complete hemoglobin, সিবিসি যেটাকে বলা হয়, হিমোগ্লোবিনটা দেখতে হবে, ইউরিন এক্সামিনেশন করতে হবে, ব্লাড সুগার টেস্ট করতে হবে, সিরাম কোলেস্ট্রল, বিডিআরএল, ইসিজি। আর নিউরোলজিক্যাল ইনভেস্টিগেশন মধ্যে সিএসএফ এক্সামিনেশন করতে হতে পারে, ইলেকট্রোএনকেফালোগ্রাফি, ভেন্টিকুলোগ্রাফি, অ্যান্ড লাস্টলি সিটি স্ক্যান। আশা করি অনেক লিস্ট অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই লিস্টে তোমরা লেকচারটা শুনে এই লিস্টটাকে একটু রপ্ত করার চেষ্টা করবে। এই জন্যই যখন মেডিসিনে তোমাদের এগুলো ল্যাবরেটরি চলে যাবে, তোমাকে খুব ভালো রেফারেন্স দেবে এই কথাগুলো। এখন একটা ভার্টিগো পেশেন্টটাকে হাউ উইল ট্রিট, হাউ উইল ম্যানেজ এই ভার্টিগো পেশেন্ট। ফার্স্ট, রিঅ্যাসুরেন্স। দিস ইজ ভেরি, আসলে সব রোগেই একটা রিঅ্যাসুরেন্স একটা বিরাট রোল প্লে করে। ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। এই রিঅ্যাসুরেন্সটা, the patient should be constantly reassured regarding the benign nature of the disease. তাকে বুঝাইতে হবে, ভাই আপনি একটা জায়গাতে মরে যাবেন, আপনার মন শক্ত করেন, ঠিক না? মন শক্ত, এটা benign type, it is not malignant, and the possibility of its reappearance after some interval, মনে মনে চিন্তা করে এখন তো ভালো আছেন, আবার আসতে পারে, আবার হতে পারে। তবে আমি যে ওষুধ দিচ্ছি বা যেভাবে বলছি, যেভাবে নিয়ম মেনে চলছি, কারণ আমরা এইসব পেশেন্টদের কিছু ব্যায়াম শিখিয়ে দেবো। এই ব্যায়ামগুলো কিন্তু তারা মনোযোগ দিয়ে শুনবে, কারণ তোমাদের বাসায় টাসায় কারো লাগতে পারে। আমি যখন ব্যায়ামগুলো বলবো মনোযোগ দিয়ে শুনবে। এই ব্যায়ামগুলো খুব আমরা ইএনটিওয়ালারা খুব ইউজ করি এবং আমরা ভালো রেজাল্ট পাই পেশেন্টের। বহু ভার্টিগোর পেশেন্ট এদিক সেদিক ঘোরাফেরা করে ইএনটি ডাক্তারদের কাছে আসে, ওই মেডিসিনে ইএনটি ডাক্তাররা দেন, পাশে ইএনটি ডাক্তাররা কিছু এক্সারসাইজ শিখিয়ে দেন, যার জন্য আমার ধারণা যে আমরা এটার সাকসেসটা বেশি পাই। পেশেন্ট ইজ বিকামস হ্যাপি উইথ দ্য ইএনটি স্পেশালিস্ট। যাই হোক, সবাই নিজস্ব স্পেশালিস্টটাকে বড় বলে, ভালো বলে, আমিও আমার তাকে বড় বলতাম, ভালো বলতাম। আচ্ছা যাক, সো রিঅ্যাসুরেন্সটা আমাদের জন্য খুবই জরুরি। আর একটা জেনারেল ট্রিটমেন্ট লাগবে। কি? পেশেন্টকে বলতে হবে, ভাই যদি স্মোক করে থাকেন সেটা বন্ধ করে, যদি অ্যালকোহলের প্রতি একটু থাকে, আসক্তি থাকে, সেটা থেকে দূরে যান। অর্থাৎ যাতে ইনটক্সিকেশন হয়, ইনটক্সিকেটেড হিস্ট্রিতে যদি বের হয়ে আসে, সেই ইনটক্সিকেশনগুলো থেকে তাকে দূরে রাখতে হবে। এখন এই মেডিকেল ট্রিটমেন্টটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লেভারেন্থিন সিডেটিভ। ওই যে লেভারেন, কারণ আমাদের ডিজিজটা তো ভেস্টিবুলার লেভারেন্থিনই তো ঝামেলাটা। তাকে যদি আমরা ঘুম পাড়িয়ে রাখতে পারি, তাকে যদি আমরা ঠান্ডা করে রাখতে পারি, তাহলে আর আমার সমস্যা থাকছে না। সো মেইন ড্রাগ ইজ দ্য লেভারেন্থিন সিডেটিভ। অনেক পুরনো ড্রাগ, সেটা কি করা ইউজ করতে হতো? প্রোকোরাজি, এটা ইউজ করা হতো। হ্যাঁ, প্রোকোরাজি এখনও কেউ কেউ ইউজ করে, তবে আমরা ইন্টারেস্ট একটু কম ইউজ করি। প্রোমিথাজিন, ডাইপেনহাইড্রোনেট, ক্লোরোক্রোমাজিন। আমরা চেষ্টা করি যে এই লেভারেন্থিন সিডেটিভ কম ইউজ করতে, কারণ এটা হিয়ারিংয়ের উপরে ইফেক্ট করে। তোমরা যারা ফিফথ ইয়ারে আছো বা ডক্টর, তোমরা দেখবে যে মেডিসিন ডক্টররা কিন্তু আবার এগুলো ইউজ করে বেশি। আমরা এগুলো থেকে দূরে থাকি। আমরা সাধারণত ভ্যাসোডাইলেটরগুলো ইউজ করি। তারা যেমন নিকোটিনিক অ্যাসিড, সিনারেজিন, ভিটাহিস্টিন, টুনার্জিন, এগুলো আমরা ইউজ করি। সো ভ্যাসোডাইলেটরস, লেভারেন্থিন সিডেটিভস। এখন খুব অ্যাকুট স্টেজে, সিভিয়ার ফর্মে
এটা কিন্তু হিস্টামিন ড্রিপ ইউজ করা যেতে পারে, ভেরি ভেরি গুড রেজাল্ট। সেখানে কী হয়, ইন্টারভেনাস ড্রিপ দেওয়া হয় 1 ml অফ হিস্টামিন ইন 500 ml অফ 5% গ্লুকোজের মধ্যে দিয়ে ড্রিপ দেওয়া হয় এবং পেশেন্টটা একটা ড্রামাটিক রিলিফ পায়। এটা দিয়ে তাহলে আমরা মেনটেন করা যেতে পারে এই হিস্টামিন ড্রিপটা দিয়ে। কিছু ভিটামিনস লাইক B1, B6, B12 এগুলো কাজ করে, কারণ যে ভেসিকুলার নিউরাইটিস হয়ে যায় অনেক সময়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। সাম ডায়াবেটিস অ্যান্ড লো সল্ট ডায়েট ইজ ভেরি ইউজফুল and this reduces the tension of the endolymph, some tranquilizers and antidepressants. এবং ভার্টিগোতে sometimes surgery is helping. আমাদের দেশের সার্জারিটা ভালো ডেভেলপ করে নাই এবং আমাদের পেশেন্টকে আমরা এইভাবে ট্রিটমেন্টে, এবং কারণ আসলে পেশেন্টকে ওই রিয়াকশনস করলে যদি তার ইন্টারভেলটা তুমি কমিয়ে দিতে পারো, দেন পেশেন্ট ইজ হ্যাপি। তারপর তুমি সার্জারিটাকে মনে রাখো। কী হয়, নিউরোসার্জনরা করেন ডিকম্প্রেশন অর শান্ট অপারেশনস অফ দ্য এন্ডোলিম্ফেটিক স্যাক, এটা নিউরোসার্জনদের কাজ। partial destruction of the vestibule by ultrasonic waves, then vestibular nerve section and labyrinthectomy. Labyrinthectomy the ENT special করেন, ওইগুলো ফর সিভিয়ার কেসেস হয়ে যাক বয় না, তার ঘুরেটা তো বন্ধ করতে হবে। আমি যে কথা বলেছিলাম, labyrinthine exercise is very important and these are helpful in regaining the self-confidence of the patient. এই এক্সারসাইজটা একটু মনে রাখতে হবে। স্ট্যান্ডিং স্টেজের পেশেন্টকে করানো যায়, সিটিং স্টেজ, দুটোভাবেই পেশেন্টকে করতে হবে। এবং স্ট্যান্ডিংয়ে যা যা করা হয় বসেও সেটা করতে হবে, তবে বসে আবার দুটো এক্সারসাইজ আলাদা। আমাদের যে আই বলটা আছে, এই আই বলটাকে বাম দিক থেকে ডান দিকে ঘুরাতে হবে এবং ডান দিক থেকে বাঁ দিকে ঘুরাতে হবে, এবং ফর 10 টাইমস রোটেটিং দ্য আই বল, বাম থেকে ডান ঘুরাতে হবে। পেশেন্টকে এটা শিখাইতে হবে। নাম্বার 1 স্ট্যান্ডিং এক্সারসাইজ। সো হোয়াট ইজ দ্য নাম্বার 1 স্ট্যান্ডিং এক্সারসাইজ? রোটেটিং দ্য আই বল ফ্রম লেফট টু রাইট অ্যান্ড ভাইস ভার্সা। কতবার? 10 টাইমস। এরপরে যেটা, আমার চিনটাকে শোল্ডারের দিকে নিতে হবে, অ্যাপ্রক্সিমেটিং দ্য চিন টু শোল্ডার্স, 1 by 1 এভাবে 10 টাইমস। চিনটাকে আমি আমার শোল্ডারের দিকে নিয়ে নিব এবং অ্যাপ্রক্স কাছাকাছি করে ফেলব, এটা 10 বার। এরপরে কি হয়, আমার এই যে শোল্ডারটাকে, এই শোল্ডারটাকে শ্রাগিং বোথ দ্য শোল্ডার্স, পরের দিকে নিতে হবে এভাবে করে, এখানে গর্ত করব, শ্রাগিং দ্য শোল্ডার্স। তারপর আমার বোথ দ্য হাতটাকে এই অক্সিপিটের মধ্যে নিতে হবে, অক্সিপিটের মধ্যে নিয়ে ফোর্সিং দ্য হেড টু বেন্ড, আমার চেষ্টা থাকতে হবে মাথাটাকে আমি সামনের দিকে বেন্ড করব, কিন্তু আমার নেক মাসলটাকে আমি ওকে শিখে রাখবো, তুমি স্টিফ থাকো ফর কাউন্টার প্রেশার, অর্থাৎ নেকটা কাউন্টার প্রেশার করবে, অর্থাৎ যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, আমি প্রেশার ক্রিয়েট করবো আর নেক অর্থাৎ সোজা চাপ দিব আর মাথা চাপ দেবে পিছন দিবে, অর্থাৎ নিউট্রাল পজিশনে থাকবে সাইমালটেনিয়াসলি। এই চারটা, আর একটা হচ্ছে এইভাবে কপালে হাত, আমি চেষ্টা করবো এটা পিছন দিকে নিতে, আর নেক স্টিপ সামনে অর্থাৎ মিড লাইনে থাকবে। এই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে। এই একটা, এর সাথে আছে সিটিং এক্সারসাইজ। সিটিং এক্সারসাইজ কি করতে হবে? আগের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সিটিং পজিশনে করতে হবে। ওই কি, আইবলটাকে রোটেট করতে হবে, চিনটাকে ওর কাছাকাছি নিতে হবে, শ্রাগিং করতে হবে, আর কপালে হাত দিয়ে পিছনে দিয়ে ধাক্কা দিতে হবে, অক্সিপিটে হাত দিয়ে সামনে নিতে হবে, কিন্তু বেন্ড হওয়া যাবে না। ঠিক আছে, এগুলো মাথা। আর ইম্পর্টেন্ট, বসে থেকে কোনো একটা জিনিসকে ছোট্ট বল বা কিছু ফ্লো করতে হবে ফ্লোরে, হ্যাঁ, এবং ওটাকে চোখ খুলে এবং চোখ বন্ধ, প্রথম চোখ বন্ধ করে উঠাতে হবে, তারপর চোখ খুলে। সো থ্রোয়িং অ্যান অবজেক্ট অন ফ্লোর অ্যান্ড পিকিং উইথ আইজ ওপেন অ্যান্ড আইজ ক্লোজড, চোখটা বন্ধ করে এবং চোখটা খুলে আমরা এই কাজটা করব। তাহলে এই যে এক্সারসাইজগুলো, যেটা আমরা সিটিং করতে পারি, দাঁড়িয়েও করতে পারি, দাঁড়িয়ে যা যা করি সেটা সিটিংয়ে করব, আর সিটিংয়ে এক্সট্রা এই জিনিসটা যে আমি নিশ্চিত আরও অনেকগুলো এক্সারসাইজ আছে, বাট
দিস ইজ আ প্রিলিমিনারি, এগুলোতে পেশেন্ট অনেক 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 ভালো বেনিফিট পায়। এখন এই যে আমার জিনিসগুলো গেল, এর মধ্যে আর দরকার নেই। এরপরে যেটাই আসে সেটা হচ্ছে আমার মিনিয়ার ডিজিজ। মিনিয়ার ডিজিজটা কাকে বলে? মিনিয়ার ডিজিজটা ইট ইজ এ ডিজিজ। ভাটাকে শেষ, আমরা এখন মিনিয়ার ডিজিজ সম্বন্ধে কিছু পড়বো, পুরো ডিজিজটাই পড়ে ফেলবো ইনশাল্লাহ। মিনিয়ার ডিজিজ, it is a disease characterized by attacks of deafness, vertigo, and tinnitus. Vertigo, tinnitus, and deafness. এই তিনটা মিলে যে হয় এটাকে বলা হয় মিনিয়ার ডিজিজ। So it is a disease characterized by, এটাকে আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় এন্ডোলিম্ফেটিক হাইড্রপস। মিনিয়ার ডিজিজের আরেকটা নাম, সেটা হচ্ছে এন্ডোলিম্ফেটিক হাইড্রপস। কেন বলা হয়? বিকজ হাইড্রোপিক ডিস্টেনশন অফ দ্য এন্ডোলিম্ফেটিক সিস্টেম অকার্স হিয়ার। কি হয়? হাইড্রোপিক ডিস্টেনশন অফ দ্য এন্ডোলিম্ফেটিক সিস্টেম। ইন্টারেস্টিং হচ্ছে, ইন বিটুইন দ্য অ্যাটাক পেশেন্ট মে বি নর্মাল। এই যে ভার্টিগো হচ্ছে, টিনিটাস হচ্ছে, ডেফনেস হচ্ছে, সব ভার্টিগো হচ্ছে বা টিনিটাস হচ্ছে, হয়ে আবার একদম নর্মাল থাকে, তার কোনো সমস্যা হচ্ছে না, আবার হচ্ছে। এখন এইটোলজিটা কি, কজটা কি, এর কারণটা কি? কারণটা কিন্তু নাম্বার ওয়ান যে কারণটা, ওই যে বলছি, ওকে বলা হচ্ছে যে এন্ডোলিম্ফেটিক হাইড্রপস, তার মধ্যে এন্ডোলিম্ফেটিক স্যাকের ভিতরে কিছু একটা জমে যায়। এন্ডোলিম্ফেটিক যে সিক্রেশনটা আছে, সেই সিক্রেশনটা হয় বেশি সিক্রেশন হচ্ছে, অথবা সিক্রেশন হচ্ছে নর্মালি, অ্যাবজর্পশন কম হচ্ছে, অথবা দুটোই হচ্ছে, সিক্রেশনও বেশি হচ্ছে, অ্যাবজর্পশন কম হচ্ছে, অথবা অ্যাবজর্পশন ঠিক মতো হচ্ছে কিন্তু সিক্রেশন বেশি হয়ে যাচ্ছে। সেই জন্য এন্ডোলিম্ফেটিক সিস্টেমের ভিতরে হাইড্রপস বা ওয়াটার কালেকশন বা সিক্রেশনটা জমে যাচ্ছে। কিন্তু এই কজটা কি? ওটা তো মেকানিজম। কজটা কি? নাম্বার ওয়ান কজটা সেটা হচ্ছে ইডিওপ্যাথি। নাম্বার টু বলা হচ্ছে যে ল্যাবারিন্থের মধ্যে যে ব্লাড সাপ্লাইটা থাকে, এই ব্লাড সাপ্লাইটা কমে যায়। কেন কমে যায়? ইসকেমিয়া এন্ড ভ্যাসোস্পাজমের জন্য। যখন ব্লাড সাপ্লাইটা কমে যায় তখন এই দুর্বলতা। সো ইসকেমিয়া এন্ড ভ্যাসোস্পাজম causing decreased supply of labyrinthine. This is number two. Number three, emotional factors. The emotional factors contributes to the development of the disease, causing sympathetic system overactivity. Sympathetic system overactivity জন্য এটা কে করে কথা বলে। তারপরে আমি যেটা বলেছি, হাইড্রপস of endolymph due to the reduced absorption of the endolymph, tension increases in the labyrinthine, leading to the distension of the sac. এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হরমোনাল ডিস্টারবেন্সেস by causing water and electrolyte disturbances in endolymph, hypothyroidism in 3% cases. কিন্তু রিটেনের পরীক্ষা আসছে, কিন্তু সেই জন্য এই খবরগুলো বলতে পারলে ভালো হবে, লিখতে পারে। অ্যালার্জি and infection may also be responsible. কারো কারোর মধ্যে autoimmune disorders, disease, viral infections, metabolic disorders of the carbohydrate metabolism. এই জন্য আমরা এইসব পেশেন্ট হলে বলি যে ভাত কম, কার্বোহাইড্রেট খাবেন না। and syphilitic and cochlear autosclerosis. এর মধ্যে ফিজিওলজিটা কি হয়, ফিজিওলজিটা কি থাকে? নর্মালি endolymph moves from cochlea. এই এন্ডোলিম্ফটা তৈরি হয় কোথায়? ককলিয়াতে। ককলিয়া তৈরি হয়, সেই মুভ হয়, হ্যাঁ, ককলিয়াতে থেকে মুভ হয়ে যায়, হোয়ার ইট ইজ প্রডিউস কোথায়? টু এন্ডোলিম্ফেটিক স্যাক, হোয়ার ইট ইজ অ্যাবজর্বড। সো নর্মালি এন্ডোলিম্ফটা তৈরি হচ্ছে ককলিয়াতে, তবে তৈরি হয়ে সে এন্ডোলিম্ফেটিক স্যাকে যায়, স্যাকে গিয়ে সেখানে সে অ্যাবজর্ব। এখন এনি ডিস্টারবেন্স in the production or absorption results in accumulation of the endolymph in cochlea and membranous labyrinth.
আর যখন এর মধ্যে জমা হবে it causes distension or head drops. Distortion of the cochlear duct produces hearing loss, while due to the pressure changes, the labyrinthine causes vertigo. তাহলে ভার্টিগো কেন হচ্ছে, হিয়ারিং লসটা কেন হচ্ছে, বুঝে গেল? সো মেইন ঘটনাটা কি? মেইন ঘটনা হচ্ছে ককলিয়া থেকে আমার এন্ডোলিন কমে গেল, perception, gastric upset, diarrhea due to the. So number 1, nausea. Number 2, vomiting. Number 2, perspiration, gastric upset, diarrhea. এরপর যেটা হচ্ছে কিন্তু মিনার্জিসের মেইনটা কিন্তু ওখানে মেইনটা 3টে জিনিস মিলে, কিন্তু আর কি কি হয় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ক্লিনিক্যাল ফিচার কি কি হয়? অরাল ফুলনেস অফ দ্য এফেক্টেড সাইড, সাধারণত এটা ইউনিলেটারাল, তবে বাইলেটারাল হতে পারে। অরাল ফুলনেস অন দ্য এফেক্টেড সাইড, headache and anxiety may also be present, intolerance to the carbohydrate, and remember that duration of attacks varies from a few hours to a few days, and in between the attack the patient is normal. So এই যে ক্লিনিক্যাল ফিচারটা, এক নম্বর হচ্ছে নৌশিয়া, vomiting, perspiration, gastric upset and diarrhea, oral fullness on the affected side, headache and anxiety, intolerance to carbohydrate. আর কি হতে পারে? নাম্বার 1 যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলোর সাথে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ভার্টিগো is the number 1. Vertigo is sudden, severe and occurs in episodes. In between the attacks, the patient is normal. Vertigo is associated with the nystagmus, nausea, vomiting and instability. The attack can occur at any time of the day or night. So vertigo is the number 1. Number 2, deafness. Deafness is the key. Initially, hearing loss is greater for lower frequencies, and later for higher frequencies are also involved. So it is sensorineural deafness, and fluctuating hearing loss is common. এরপরে যেটা হচ্ছে টিনিটাস। তাহলে এই 3টা আগে বলে আমরা ওগুলো, অনেক পেশেন্ট ওগুলো আমি যেটা বললাম নৌশিয়া, ভমিটিং, ওটা স্টার্ট করে তারপরে এগুলো করে। আবার অনেকের কি হয়, ভার্টিগোর সাথে সাথে তার নৌশিয়া, ভমিটিং শুরু হয়ে যায়। টিনিটাস কিন্তু ফ্লাকচুয়েটিং হয় এবং এটা লো পিচ টিনিটাস ইজ ক্যারেক্টারিস্টিক্স। আমরা এইসব পেশেন্টের কি ইনভেস্টিগেশন করব? ফার্স্ট, আমরা তো হিস্ট্রি এক্সামিনেশন অফ দ্য ইয়ার করবই। নাম্বার 1 যেটা করব, আমরা তার টিউনিং ফর্ক টেস্ট করব এবং এখানে আমরা সেন্সরি নিউরাল হিয়ারিং লস পাবো। এরপরে অটোমেট্রিক, পিউরটোন অটোমেট্রি করা হবে, ইম্পেয়ার্ড স্পিচ ডিসক্রিমিনেশন পাওয়া যাবে, ক্যালোরিক টেস্ট করতে হবে, রিক্রুটমেন্ট, এগুলো রিটেনের জন্য এগুলো লিখে রাখবা। রিক্রুটমেন্ট টেস্ট, ওটা বোঝার কিছু নেই, বুঝতে গেলে তোমাদের মাথা গন্ডগোল হয়ে যাবে, এমবিবিএস লেভেলগুলো বোঝারও দরকার নেই। একটা গ্লিসারল টেস্ট আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবা, কারণ এটা হচ্ছে একদম ডায়াগনস্টিক টেস্ট। 1 to 2 ml per kg in lemon water is given and improvement in hearing confirm the disease. এটাকে বলা হয় গ্লিসারল টেস্ট। এবং এই গ্লিসারল টেস্টে কি করা হয়? 1 to 2 ml per kg in lemon water is given and improvement in hearing confirm the disease. আর কারো ইলেকট্রোকক্লিওগ্রাফি করতে হয় এবং ইট ইজ ভেরি হেল্পফুল। এখন এই মিনিয়ার ডিজিজের ভেরিয়েন্ট কত রকম আছে, কি কি মিনিয়ার ডিজিজ থাকে? একটা হচ্ছে লারমোইজ সিনড্রোম। এখন এই লারমোইজ সিনড্রোমটা কি? ইট ইজ এ রেয়ার ভেরিয়েন্ট অফ দ্য মিনিয়ার ডিজিজ এবং রিভার্টেড মিনিয়ার ডিজিজ। কি হয়? ইনিশিয়ালি হিয়ারিং লস, কিন্তু মিনিয়ার ডিজিজে কি হয়? মিনিয়ার ডিজিজে আগে ভার্টিগো,
তারপর তার হিয়ারিং লসগুলো, টিনিটাস, তারপর তার হিয়ারিং লস। আর এখানে কি হয়, ইনিশিয়ালি হিয়ারিং লস, টিনিটাস ডেভেলপস which persists for prolonged periods, then vertigo develops with the improvement of hearing and tinnitus. ইমপ্রুভমেন্ট হলো কার, হিয়ারিং এবং হিয়ারিং এবং টিনিটাসের, তারপর তার ভার্টিগো হলো। এটা কিন্তু একদম মিনিয়ার্সের উল্টো, এই জন্য এটাকে বলা হয়। তো লারমোইজিস সিনড্রোম এটা একটা। 2 নম্বর হচ্ছে ককলিয়ার হেড্রপস। এখানে কি হয়, প্রাইমারি সিমটমস হয় ককলিয়ার অনলি। আবার কারো কারো ভেস্টিবুলার হেড্রপস হয়, সেখানে ককলিয়ার সিমটমস আর অ্যাবসেন্ট, অনলি ভার্টিগো ইজ প্রেজেন্ট। আর কারো কারো সেকেন্ডারি মিনিয়ার ডিজিজ হয়, seen in association with the congenital or acquired syphilis, autosclerosis, Paget's disease, and after Stapes surgery. আমার এখান থেকে আর কিছুই দরকার নাই। প্যাথোফিজিওলজিটাও আমরা পড়েছি, আমরা শুধু ম্যানেজমেন্টটা পড়ব, মিনিয়ার্সের ম্যানেজমেন্ট। এবং মিনিয়ার্সের ম্যানেজমেন্টের ভিতরে এখন কোথায় হয়, আচ্ছা আগে আমরা একটু এইজটা আমাদের স্ক্রিনিং ফেজে বলা হচ্ছে কোন এজ এটা ঘটে। এজ গ্রুপটা সাধারণত 50 to 55 ইয়ার্স। মেলস আর মোর কমনলি অ্যাফেক্টেড, অ্যান্ড ইউনিটার ইয়ার ইনভলভমেন্ট ইজ কমন অ্যারাউন্ড 85%। তবে আলটিমেটলি কিন্তু দুই কানে ইনভলভ হতে পারে। আমাদের যে মোড অফ ট্রিটমেন্ট ও মেডিকেল ট্রিটমেন্টের উপরে আমরা বেশি ডিপেন্ড করি, এবং মিনিয়ার্সিসের ট্রিটমেন্ট এবং ভার্টিগো যে ট্রিটমেন্ট আমি আগে বলেছি একদম কাছাকাছি। তবে most cases of Meniere's disease are controlled by the medical treatment. এবং this treatment consists number 1 diuretics. ডায়াবেটিসে কি হয়, ওই যে অ্যান্ডোলিম্পেটিক হাইড্রপস হয়েছে সেখান থেকে হাইড্রপসের ফ্লুইডটাকে কমায়। এবং আমরা সাধারণত কি ইউজ করতে পারি, অ্যাসিটাজোলামাইড অ্যান্ড ফুসিয়ামাইড নাম্বার 1। ইভেন দিস ইন ভার্টিগো তো ইউজ করতে পারি, আনকন্ট্রোল ভার্টিগোতে কিন্তু ডায়াবেটিক্স ইউজ করতে পারি, এই টাইপের করি। Number 2, we prefer ENT specialist vasodilators. Nicotinic acid, vitacilin hydrochloride, very good drug, and isosorbate dinitrates. তার মধ্যে isosorbate dinitrates আমরা বেশি ইউজ করি, vitacilin hydrochloride। খুব আমরা থার্ড স্টেপে চেষ্টা করি লেভারিনথিন সেডেটিভ ইউজ করতে, ভেরি রেয়ারলি। ওরা কার, প্রোপ্রোনাজিন, সিনারেজিন, প্রোমিথাজিন, they reduce the vestibular hyperactivity. সিনারেজিনটা আসলে ভেসকুলার সেডেটিভ নাই, ভেসকুলার ডাইলেটার, ভ্যাসোডাইলেটার। আচ্ছা, ভ্যাসোডাইলেটার হিসাবে সেখানে ইউজ করা যেতে পারে সিনারেজিন, ফ্লোরেনাজিন। আর অ্যামিনোগ্লাইকোসাইড থেরাপিও আমরা ইউজ করতে পারি, অর্থাৎ অটোটক্সিক প্রপার্টি অফ দ্য অ্যামিনোগ্লাইকোসাইড ইজ ইউজড ফর ট্রিটমেন্ট অফ দ্য কেসেস অফ দ্য মিনিয়ার ডিজিজ। এখানে জেন্টামাইসিন থেরাপি দেওয়া হয়, স্ট্রেপ্টোমাইসিন থেরাপি। আমার এক্সপিরিয়েন্স আছে যে আমরা জেন্টামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন দিয়েছি। কি করা হয়, কিছু জেন্টামাইসিন 40 মিলিগ্রাম পার ml কেসে টিম্পানিক মেমব্রেন দিয়ে মিডলের ক্যাভিটিতে ঢুকাই দেওয়া হয় ডেইলি। ডেইলি দেওয়া হয় যে পর্যন্ত নিস্টিগমাস এবং ভার্টিগোটা ডিসঅ্যাপিয়ার না করে। সো জেন্টামাইসিন ইনজেক্টেবল করে দেওয়া হয়, অথবা স্ট্রেপ্টোমাইসিনও দেওয়া যেতে পারে, স্ট্রেপ্টোমাইসিনও দেওয়া যেতে পারে। এবং পেশেন্টকে রিঅ্যাসিউর করতে হবে, লো সল্ট ডায়েট খাওয়াতে হবে, এবং কার্বোহাইড্রেট, ভাত খাওয়া বন্ধ করে, যাদের মাথা ঘুরে এত কিছু, তাদেরকে কার্বোহাইড্রেট বন্ধ করে দিতে হবে। অ্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ নেসেসারি, কখন, ইফ মেডিকেল ট্রিটমেন্ট ফেলস। এবং মেডিকেল ট্রিটমেন্ট ফেলটা মানে কি বোঝা যাচ্ছে, এটার মধ্যে আবার এই যে আমি যা যা ট্রিটমেন্ট দিলাম এর মধ্যে দুটো জিনিস আছে। সার্জারিটা কনজারভেটিভ সার্জারি হতে পারে, ডিস্ট্রাকটিভ, অর্থাৎ ইনার ইয়ারটাই রাখলাম না। কনজারভেটিভ সার্জারিটা কি, ইফ হিয়ারিং ইজ গুড, কনজারভেটিভ সার্জারি ইজ অ্যাডভাইসেবল। দেখা যাচ্ছে পেশেন্টের এত ডেফনেস, সেন্সেশনাল হিয়ারিং লস হয়েছে, প্রফাউন্ড লস, তখন কিন্তু তার এত মাথা ঘোরে নেই, তখন আর কনজারভেটিভ ট্রিটমেন্ট করে লাভ নেই। সো কনজারভেটিভ ট্রিটমেন্ট কখন, ইফ হিয়ারিং ইজ গুড, কনজারভেটিভ সার্জারি ইজ অ্যাডভাইসেবল। There is considerable debate as to the appropriate techniques and their efficacy. এখানে ওই যে আমরা ভাটাকে বলেছিলাম, এগুলো সব নিউরোসার্জনদের কাজ। এন্ডোলিম্ফেটিক decompression of the endolimphatic sac, shunt operation can create between the sac and the mustard or subarachnoid space, shunt তৈরি করে দেওয়া হয়। আর যে ডিস্ট্রাকটিভ সার্জারি করা হয়, if the symptoms are severe and hearing is poor, labyrinthectomy,
vestibular nerve section resection, laser destruction of the labyrinth, ultrasonic destruction of the vestibular labyrinth. So this about our Meniere's disease. এর মধ্যে দুটো জিনিস আছে, ভেস্টিবুলার নিউরোনাইটিস এবং বিনাইন পজিশনাল প্যারাক্সিমাল ভার্টিগো। এখন ভেস্টিবুলার নিউরোনাইটিস দুটো লাইন একটু জেনে রাখা ভালো। এটা কিন্তু আরো নাম আছে, এটাকে বলা হয় ইপিডেমিক ভার্টিগো অথবা ইপিডেমিক নিউরোলেবারেন্থাইটিস। ভেস্টিবুলার নিউরোনাইটিসের আরো দুটো নাম, একটা হচ্ছে ইপিডেমিক ভার্টিগো আর একটা হচ্ছে ইপিডেমিক নিউরোলেবারেন্থাইটিস। এবং সাধারণত ভেস্টিবুলার নিউরোনাইটিসটা কখন হয়? ভেস্টিবুলার নিউরোনাইটিসটা হয় সাধারণত একটা আপার রেসপিরেটরি ইনফেকশন হওয়ার পরে, ভাইরাল দেয়া অ্যাফেক্টেড হওয়ার পরে পেশেন্ট আক্রান্ত হয়, পেশেন্টের ভার্টিগো হয়। কি হয়? সাডেন অ্যাটাক অফ দ্য ভার্টিগো অ্যান্ড নিস্টিগমাস অ্যাসোসিয়েটেড উইথ দ্য নর্সিয়া অ্যান্ড ভমিটিং। এখানে ডেফনেসের কোনো বালাই থাকে না। এবং পেশেন্টের একটা হিস্ট্রি দেয় যে কিছুদিন আগে আমার কি হয়েছিল, আমার একটা আপার রেসপিরেটরি ইনফেকশন হয়েছিল। এবং নিস্টিগমাসটা নিয়ে শুধু একটা জিনিস জানা থাকতে হবে, ট্রিটমেন্টটা কি? লেবারেন্থিন সেডেটিভ দিতে হয় এবং সিমটোম্যাটিক। ভার্টিগোতে আমরা যা যা ওষুধ ইউজ করেছি এখনো তাই। সো ভেস্টিবুলার নিউরোনাইটিসটা শুধু মনে রাখতে হবে, ইট প্রিসিডস দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আর একটা জিনিস আমরা এখানে পড়ে রাখি, অল্প একটা কথা, বিনাইন পজিশনাল প্যারাক্সিমাল ভার্টিগো। তোমাদের শর্ট নোট আসতে পারে এবং শর্ট নোট শর্টের মতোই আমরা বলবো, 3-4 লাইন। পরীক্ষা মার্কে থাকবে তোমাদের 2.5 মার্ক। এই বিনাইন পজিশনাল প্যারাক্সিমাল ভার্টিগো যেটা, ইট ইজ কমন টাইপ অফ ভার্টিগো। Patients complains of momentary acute severe vertigo with nausea precipitated by movement, especially neck movements. The attacks will gradually decrease and disappear in course of time. The attack occurs at a particular position of the head. Patient নিজে বুঝতে পারে, আমি যখন এই কাত থেকে ওই কাত যাই, অথবা মাথা যখন আমি এইভাবে রাখি বা ওইভাবে রাখি বা বালিশে মাথাটা উচ্চ করে রাখি, তখনই আমার এই প্রবলেমটা হয়। পেশেন্ট ইউজুয়ালি লার্ন টু অ্যাভয়েড দ্যাট পজিশন। বাই দ্য সেম পেশেন্ট জেনে ফেলে যে আমি কীভাবে থাকলে, কী করলে আমার এটা আসবে না। এবং ইন্টারেস্টিং হচ্ছে, বিনাইন পজিশনাল প্যারাক্সিমাল ভার্টিগোতে পেশেন্টের ইয়ার এক্সামিনেশন উইল বি নর্মাল অ্যান্ড হিয়ারিং উইল বি নর্মাল, দেয়ার উইল নো ডেফনেস। এটোলজিটা কি? ওল্ড এজ, এটা নাম্বার 1, প্রিভিয়াস ইয়ার সার্জারি লাইক স্টেবাটেক্টমি, হেড ইঞ্জুরি, আর যদি কোনো কারণে ট্রমা হয়। এখানে কি হয়? সিম্পল, আমাদের ম্যাকুল অ্যান্ড ক্রিস্টাই যেটা আছে, সুপিরিয়র অ্যান্ড লেটারাল সেমিসার্কুলার ক্যানাল, এদের ডিজেনারেশন, pathological degeneration of the macule and cristae of the superior and lateral semicircular canals. These degenerated materials fall into the posterior semicircular canal and causes vertigo. ডায়াগনোসিসটা কি? আমাদের ইলেকট্রোনিস্টোমোগ্রাফি দিয়ে করতে হয়, কোনো দরকার হয় না, বা হিস্ট্রি। ট্রিটমেন্টটা কি? অ্যাভয়েডিং দ্য প্রভোকিং পজিশন, যে পজিশনে তার এটা বাড়ে সে পজিশন থেকে তাকে দূরে রাখতে হবে। রিঅ্যাসুরেন্স নাম্বার 1 and labyrinthine sedatives. So this much all about our today's discussion. Inshallah, we'll see you in Friday. Thank you very much to give me a patience hearing.